খুব দুঃখ লাগলো, বাংলাদেশের ইতিহাসে আমি দেখি না এখনো পর্যন্ত যে দল ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কিংবা অতীতে প্রধান বিরোধী দল হয়েছে এরকম কোনো দল সচিবালয়ে ঘেরাও করেছে। গতকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব করা হয়েছে। এটি কি দেশের জন্য ভালো? গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সচিবালয় কেউ ঘেরাও করে নাই, করেছে? সচিবালয় থেকে সমস্ত সিদ্ধান্ত না হয়। সচিবালয় আমাদের উন্নয়নের হাব, আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই সচিবালয়ে মব করলেন। এই যে জামাত ইসলাম একটি হঠকারী দল, মানুষ তো বুঝে ফেললো যে এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি হতে পারে। সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে এক সপ্তাহের মধ্যে বের করে দিবে। এটি হবে, এটি বাস্তব। জামাত ইসলামের যে হঠকারী চিন্তা, চেতনা, সিদ্ধান্ত, গতকাল তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। আগামীতে ক্ষমতায় যেতে চাই, এখন প্রধান বিরোধী দল, তারা গিয়েছে সচিবালয় ঘেরাও করতে, মব করতে। সেখানে দেখেন নাই যে জামাতের একজন এমপি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ, তাই তো? শফিকুল ইসলাম মাসুদ নাম ঠিক আছে না? শফিকুল ইসলাম মাসুদ তিনি তার নেতাকর্মীদের নিয়ে সচিবালয়ের গেট ভেঙে মনে হচ্ছে যে কর্মচারীদেরকে টেনে হিসেবে বের করবে, সচিবালয় জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দেবে, এমন একটা ভাব। মানে তিনি যে বিধ্বংসী আচরণ করছেন। এর আগে তিনি বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সন্ত্রাসী, তাকে জিজ্ঞেস করো যে আমি মাসুদকে। তারপরে বলছিল যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করো যে আমি কে। অর্থাৎ শফিকুল ইসলাম মাসুদ যে একজন বড় সন্ত্রাসী নিজেকে দাবি করেছিলেন, তার প্রমাণ আমরা পেয়েছি যে তিনি সচিবালয়ে জ্বালাও পোড়াও করতে চেয়েছিলেন, সচিবালয় ধ্বংস করতে চেয়েছিলেন। এর মধ্য দিয়ে কি হতো বলেন? আজকে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবেন? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশ ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। গতকাল যদি এই ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়তো, কি হতো বলেন? অর্থাৎ জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি। এনসিপি নেতৃবৃন্দরা সংস্কারের কথা বলছে। আমি এটি বলেই শেষ করব। সংস্কার মানে কি? একটি নির্বাচিত সরকারকে প্রতিনিয়ত হুমকি দেওয়া। সংস্কার মানে কি? আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, জামাতের আমির করে নাই। সংস্কার মানে কি? জামাতের নেতারা বলবে যারা আওয়ামী লীগের আছেন যদি জামাতে যুক্ত হন তাদের দায় দায়িত্ব আমাদের। এইটাই কি সংস্কার? আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে? জামাত ইসলাম করছে। এই ঝিনাইদহ জেলাতে খোঁজ নিয়ে দেখেন, এইখানকার জামাতের নেতৃবৃন্দ, যেখানে পুলিশ বা প্রশাসন আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে যায়, তার আগে জামাতের নেতারা ফোন দিয়ে দেয় বাড়িতে যাচ্ছে। প্রশাসনে তাদের অনেকে দোসর রয়েছে, তাদের সোর্স রয়েছে। এই জামাতের সোর্স যারা প্রশাসনে রয়েছে তারা তথ্য দিয়ে দেয়, এবং এটি করেই কিন্তু এই খুলনা বিভাগে জামাত ইসলাম ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোটে তারা এইভাবে খুলনা বিভাগে তাদের দখলদারিত্ব শুরু করেছে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ ধৈর্য ধারণ করছে। বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং জামাত, তারা যে দাপট দেখাচ্ছে, বিএনপি চাইলে এটাকে প্রতিহত করতে পারে না। করছে? আমরা তো করছি না। আমরা তাদেরকে সাথে নিয়ে দেশ চালাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে আমি ছাড়া আপনি না, আপনি ছাড়া আমি না, আমরা একে অপরের পরিপূরক, আমরা বিশ্বাস করি। কিন্তু একটি নির্বাচিত সরকারকে এইভাবে ব্যর্থ করার যে মিশন আপনারা হাতে নিয়েছেন, সচিবালয়ে মব করে বাংলাদেশকে আবারও পিছনে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হয়েছেন, আপনারা এর মধ্য দিয়ে সফল হতে পারবেন না। আপনারা ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবেন না। আরো 10 বছর আপনাদেরকে ন্যূনতম বিরোধী দলে থাকা লাগবে। আগে যোগ্যতা অর্জন করেন, এমপিদেরকে প্রশিক্ষণ দেন যারা এবার নির্বাচিত হয়েছে। এর পাশাপাশি যারা
নির্বাচিত হয়ে আসলে আপনারা সরকার গঠন করতে পারবেন, তাদেরকেও আপনারা এখন থেকে নার্সিং করেন, এই পরামর্শ দিচ্ছে। এর থেকে ভালো পরামর্শ বিনা পয়সায় আর কি হইতে পারে? জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় গেলে এক সপ্তাহ আসলে তারা ক্ষমতা চালাইতে পারতো না। আর আওয়ামী লীগ কি করতো? আন্দোলন শুরু করে দিত। জামাত ইসলাম আর এনসিপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে দিত। অন্যদিকে হ্যাঁ, নানান কারণে আওয়ামী লীগের আন্দোলনের সাথে অনেকে যুক্ত হতো। কারণ যে দল বাংলাদেশের মানে জন্মে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের জন্ম চায়নি, সেই দল নাকি বাংলাদেশের জনগণকে সার্বভৌমত্ব উপহার দিবে, এটি বিশ্বাস করা যায়? রাষ্ট্রযন্ত্র জানে, বাংলাদেশের প্রশাসন জানে, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী আমলারা জানে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই জামাত ইসলামের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছিলেন আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এবং এই দল জাতীয়তাবাদে বিশ্বাস করে, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের উন্নয়ন, সবার আগে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ। দেখেন, অতীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভারতের কথা মতো চলতে হবে, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি যদি করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে সমর্থন দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামীর শৃঙ্খল আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তার মানে কি? সেই স্বাধীনতার পতাকা এখন বহন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। এই মুহূর্তে আর দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে বাংলাদেশ নিরাপদ নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেশ অনেক আগে থেকেই কাজ করি, যে কারণে আমি তাকে চিনি, জানি, তার সাথে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি সেই সময় নির্বাসিত জীবনে লন্ডনে ছিলেন। তিনি লন্ডনে থাকা অবস্থায় যেভাবে বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে তিনি সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন। যেহেতু আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, দেশের ছাত্র আন্দোলন করে এসেছি, যে কারণে তিনি আমাদেরকে সবসময় তিনি নার্সিং করেছিলেন। আমার মতন অসংখ্য তরুণকে তিনি সবসময় সাহস জুগিয়েছিলেন। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, অনেকে মনে করছে যে বিএনপি আর কি ভূমিকা রেখেছে। আমি এতটুকু বলতে চাই, গণঅভ্যুত্থানে যদি ছাত্র দল, যুব দল আর বিএনপি ফাইটিং ফোর্স হিসেবে ওই আওয়ামী পান্ডাদেরকে, আওয়ামী সন্ত্রাসীদেরকে রুখে না দিত, প্রতিহত না করতো, এই বাংলাদেশে গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো না। মানে সফলভাবে সম্পূর্ণ এত সহজে হতো সেটি আমার কাছে মনে হয় না। সুতরাং আমি এতটুকুই বলতে চাই, আজকে যারা ক্রেডিট নিয়ে কারাকারি করছেন, আমি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি ছিলাম। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেখেন, বিদেশি কূটনীতিকদের সামনে সেখানেও এনসিপি জামাত মপ করেছে। আজকে তারা মানে এক প্রকার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রটোকলে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে এবং বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির জনপ্রতিনিধি এমপিদেরকে গালিগালাজ করছে আর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মপ করছে। অর্থাৎ জামাত এবং এনসিপি পর পর 2 বার মপ করেছে। আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের মপ দেখেছি। এখন সরকারকে ব্যর্থ করার জন্য আমরা দেখতে পাচ্ছি কখনো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মব, কখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মব। আমি এতটুকুই বলে শেষ করব, আমি বিরোধী দলকে এই পরামর্শ দিব, আপনারা যদি এইভাবে একের পর এক মব সৃষ্টি করেন, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনাদের এই মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে, ছাত্রলীগ ঢুকে পড়বে। এরপরে এমন ভাবে বিস্ফোরণ ঘটাবে, আপনারাও মরবেন, সরকারকে মারবেন। সুতরাং নিজেরা বাঁচতে চাইলে আপনারা সরকারকে সহযোগিতা করেন। বিএনপিকে মাইরা নিজেরা বাঁচতে পারবেন সেটি মনে করেন না। বিএনপি মরলে আপনাদেরকে মরতে হবে, এবং সেটি বিএনপি করবে না, সেটি যারা ওই সুবিধাবাদী গোষ্ঠী তাকিয়ে আছে। এবং সেটা শুধুমাত্র দেশের দর্শন না, যারা আন্তর্জাতিক ভাবে যারা চায় বাংলাদেশ এগিয়ে না যাক, যারা চায় যে বিএনপি সফল না হোক, তারাও কিন্তু এখন মানে এক প্রকার অপেক্ষা করছে, সুযোগ আসলে কিন্তু তারাও লুফে নিবে। সুতরাং আপনাদের অনেক বেশি দায়িত্ব। বিএনপিকে ব্যর্থ করার যে কোনো ধরনের চক্রান্ত ছাত্রদল, যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন এবং মূল দল বিএনপির সমস্ত নেতাকর্মীকে বলবো যে আপনারা রাজপথে সোচ্চার থাকুন, সতর্ক থাকুন। আজকে জামাত ইসলাম যেভাবে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, আপনারা যদি সতর্ক থাকেন, সোচ্চার থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে ইনশাআল্লাহ বিএনপি সরকার পিছনে যেতে দিবে না। জামাত ইসলাম 71-এও চক্রান্ত করেছিল, এখনো
ধারাবাহিকভাবে চক্রান্ত করছে। ৮৬-তে চক্রান্ত করেছিল, ৯৬-তে চক্রান্ত করেছিল, সেই সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় চক্রান্ত করেছিল, এখনো তারা চক্রান্ত চালিয়েই যাচ্ছে। কিন্তু বিএনপি মাঠে সজাগ ছিল, যে কারণে কখনোই তাদের চক্রান্ত সফল হয়নি। ইনশাল্লাহ আমরা এখনো মাঠে রয়েছি, আমরা সোচ্চার রয়েছি। এই জামাতের মব, জামাতের সন্ত্রাস, ইনশাল্লাহ আমরা সেটিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। জি জি। আমরা দেখেছি বিগত দিনে নিষিদ্ধ ঘোষিত যেগুলো সংগঠন ছিল কার্যক্রম করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেক্ষেত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগের যে সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তাদের কমিটি, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে। হচ্ছে? আচ্ছা, মশাল মিছিল কবে? এই গত ২-৪ দিন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে যে যারা এটা করছে এবং তারা সেটা করে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সেটিও তারা পোস্ট করছে, তাহলে এটা কি আইন শৃঙ্খলাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কি কোনো ব্যবস্থা নেবেন না, নাকি আসলে এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি আছে? আপনি কি মনে করেন? আমি আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা থেকে আমাদের জেলার সম্মানিত এসপি মহোদয়, সরি এখানে একটু গরম লাগছে, যেন হাসি চলে আসছে। আবার শুরু করি, যেহেতু প্রশ্ন ছিল। আমি আজকের এই মত বিনিময় সভা থেকে আমাদের ঝিনাইদহ জেলার সম্মানিত এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং বিভিন্ন উপজেলায় যে সকল ইওনো এবং ওসিগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যত লীগ আছে সব লীগ কিন্তু বাংলাদেশ থেকে নিষিদ্ধ। সুতরাং এরকম ঝটিকা মিছিল করে যদি তারা আবার ঘুরে বেড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে, আমি আশা করি যে আপনারা তাদেরকে ধরতে পারবেন, ধরতে সক্ষম হবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের উপর নির্দেশনা নাই, তাহলে আজকে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হলো যে আপনারা যারা বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, যারা এইভাবে ঝটিকা মিছিল করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতে চায়, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। যেহেতু তারা নিষিদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে তাদের বিচার হচ্ছে, সুতরাং এই বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং যত লীগ আছে কোনো লীগ মিছিল মিটিং করতে পারবে না, এটি স্পষ্ট কথা। আমি আমাদের এসপি সাহেবকে, আমাদের ডিসি সাহেবকে আমি সরাসরি বলে দিব। আমাদের সংগ্রামী জেলা বিএনপির সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন, ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগ যেভাবে মানুষকে দমনপীড়ন করেছে, আওয়ামী লীগ ফিরে এসে আবারও মানুষকে দমনপীড়ন করুক, এটি যাতে না হয়, এর জন্য আপনাদেরকে রাজপথে সক্রিয় থাকতে হবে। আমি ঝিনাইদহ জেলা বিএনপিকে বলবো, অতীতের ন্যায় আপনারা রাজপথে সক্রিয় থাকুন। যারা এইভাবে নিষিদ্ধ ঘোষিত কিন্তু মিছিল মিটিং করার দুঃসাহস দেখাচ্ছে, এই সাহসটা তারা কিভাবে পাচ্ছে? আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা এই নির্দেশনা অনুসরণ করুন। যারা রাজনীতি করার অধিকার রাখে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের একজনও যাতে মিছিল মিটিং করার পরে বাড়িতে আরামে ঘুরে বেড়াবে, থাকবে, খাবে, এটি যাতে না হয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান করছে। এক এক করে শেষ করুন। আমরা সম্প্রতি দেখেছি যে ক্যাম্পাসগুলোতে বিএনপি সরকার ক্ষমতায় কিন্তু ছাত্র শিবির যেভাবে রামরাজত্ব ক্যাম্পাসে হল দখল করছে, তাণ্ডব চালাচ্ছে, এর সাথে একটু যোগ করতে চায় যে অন্তর্বর্তীকালীন সময়ে যে ছাত্র উপদেষ্টা ছিলেন কবরের টাকা পর্যন্ত লুট করেছেন এবং অভিযোগ উঠেছে আমাদের ঢাকা থেকে, যারা শহীদ হয়েছিলেন তাদের টাকা লুট হয়েছে। এই বিষয়টা জিনাদার সহ বিভিন্ন দেশের যে আইন শৃঙ্খলা, চুরি, ডাকাতি, মাদক, এই বিষয়টা যদি আচ্ছা ছোট্ট করে উত্তর দিব। দেখেন, আপনি সাবেক একজন ছাত্র উপদেষ্টার কথা বললেন, আসলে এটি আমার নজরে আসেনি, যেহেতু আমি বিষয়টি সম্পর্কে অবহিত না, সুতরাং ওই বিষয়টি নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না। তবে আপনার দ্বিতীয় যে প্রশ্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়। তবে আমাদের যারা অপোজিশনে রয়েছে, বিশেষ করে আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, দেখেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতৃবৃন্দকে দেশীয় অস্ত্র নিয়ে জামাত ইসলাম এবং শিবির যেভাবে ক্যাম্পাসে হামলা চালিয়ে তাদেরকে এক প্রকার বের করে দিয়েছে, এটি ন্যাক্কারজনক। এবং ছাত্র শিবিরকে কিন্তু আমরা কোথাও আমাদের ছাত্র দল কোনো একটি প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে এরকম নজির নাই।
ঢাকাতে যেটি হয়েছে যে নানানভাবে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির মূলত ছাত্র দলকে ট্যাগিং করছে এবং বলা হচ্ছে যে ছাত্রলীগ আর ছাত্র দল একই রকম, এবং কখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্র দলের বিরুদ্ধে আন্দোলন করছে, কখনো মানে বলা যায় যে এক প্রকার প্রেশার গ্রুপ হিসেবে এগুলো করতেছে। তো সাধারণ শিক্ষার্থীরাই মূলত এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ফুঁসে উঠছে। দেখেন নির্বাচনের আগে গুপ্ত রাজনীতির যে জয় জয়কার বিভিন্ন ক্যাম্পাসে, এখন মানুষ কিন্তু বুঝতেছে যে গুপ্ত রাজনীতির যে কলা কৌশল এর মধ্য দিয়ে মূলত সাধারণ শিক্ষার্থীরা এক ধরনের ট্যাগিং এর শিকার হচ্ছে। একটা ছেলে শিবির করে পরিচয় দেয় না, তার মানে কি আজকে সন্দেহ লাগছে যে এই ছেলেটা সাধারণ শিক্ষার্থী, ও কি শিবির করে কিনা। এই যে গুপ্ত রাজনীতির যে অপকৌশল, এই কৌশলের কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে সাধারণ শিক্ষার্থীদের দাবি হলো তোমরা যারা শিবির করো তোমরা তারা ওপেন হও, আর গোপনে থাকো না, তোমরা গোপনে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি। আশা করি শিবির সাধারণ শিক্ষার্থীদের এই দাবি পূরণ করে তারা যেমনিভাবে গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্যাম্পাসে কিছু কিছু আত্মপ্রকাশ করেছিল, এইবার একযোগে সবাই আত্মপ্রকাশ করবে। এর মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরা রেহাই পাবে শিবিরের এই গুপ্ত বা অপকৌশল থেকে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় যে আগের তুলনায় ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে, যেহেতু 16 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, পুলিশকে দলীয়করণ করা হয়েছিল। এছাড়া নির্বাচনের পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এটি দেখানোর জন্য নানান জায়গায় প্রেশার গ্রুপ, মব গ্রুপ, নানান গ্রুপ দেখেছি পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি জামাত ইসলাম এবং এনসিপি বিঘ্ন করার চেষ্টা করেছিল। মোটামুটি সেইগুলো এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কাভার দিতে পেরেছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত। তবে আবার দেশকে ব্যর্থ করার জন্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মব করা হয়েছে। এইটাও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায়, এবং সেই অবনতির দায়কার জামাত ইসলামের। সুতরাং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা আপনি বলছেন, এই অবনতি মূলত করছে জামাত ইসলাম এবং এনসিপি বিভিন্ন জায়গায় মব করে। এই যে বিদেশি কূটনীতি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, মন্ত্রীরা ছিলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, সেখানেও যে এনসিপি মব করলো, জামাত ইসলাম মব করলো, এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মব সংগঠন হলো জামাত ইসলাম শিবির, এবং এই মুহূর্তে তাদের ফাঁদে পা দিয়েছে এনসিপি এবং এই এনসিপি ছাত্র সংগঠন। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নতা দেখছেন, এটা পরিকল্পিতভাবে জামাত ইসলাম সৃষ্টি করছে বলে আমি মনে করি, এবং পরিকল্পিতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করে বহির্বিশ্বের কাছে তারা দেখাতে চায় যে বাংলাদেশের সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই। সর্বশেষ প্রশ্ন নবীন ভাই, শখ ভাই, হ্যাঁ সর্বশেষ, রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলাম প্রার্থী দিবে, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখেন সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বিএনপি, জামাত ইসলাম এনসিপি যদি প্রার্থীও দেয় তাদের প্রার্থী বিজয়ী হওয়ার সুযোগ নাই, এবং এই যে বিজয়ী হতে পারবে না এই কারণে মূলত প্রার্থী দিচ্ছে না। তবে আমি মনে করি যে প্রার্থী দেওয়া উচিত। জামাত এবং এনসিপি কে বলবো যে আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে আপনারা প্রার্থী দেন, যেহেতু জাতীয় নির্বাচনে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, তারপরেও তো প্রার্থী হয়েছিলেন নাকি। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে আপনাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবে না, আর এই কারণে আপনারা প্রার্থী দিবেন না, এটি আসলে গণতান্ত্রিক সৌন্দর্য নয়। রাষ্ট্রপতি কি হচ্ছেন দেখেন, সম্ভাব্য রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে দায়িত্ব অর্পণ করেছেন, এবং আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা বলে যেমনিভাবে একজন স্পিকারকে আবিষ্কার করেছিলেন, যাকে নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই, সবার মধ্যে গ্রহণযোগ্যতা আছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এরকম একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ। যাকে না সব যদি বলে দিই তাহলে তো আসলে আগামীতে আর আপনাদের আগ্রহ থাকবে না। আমি আগেই বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে দায়িত্ব দিয়েছে স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ, এবং তার উপর আমি আপনাদেরকে আস্থা রাখার আহ্বান করছি। তিনি যেমনিভাবে একজন স্পিকার, ডেপুটি স্পিকার সহ মন্ত্রী পরিষদ গঠন করেছেন, এটা কি চমক না? এই যে মন্ত্রী পরিষদ কতটা যোগ্যতার সহিত কাজ করছেন। হ্যাঁ, দুই একজনের বিষয়ে হয়তো অভিযোগ থাকতে পারে, কিন্তু অধিকাংশ মন্ত্রী কিন্তু ভালো কাজ করছে। তো আমি আর কথা বাড়াবো না, সর্বশেষ কথা হলো যে আমরা মানে সাংবাদিকতার জায়গা থেকে আমাদের সূত্রে জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আচ্ছা শোনেন, আমি আমার বক্তব্য এই বিষয়ে বলেছি যে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি তো আসলে রাষ্ট্রপতির পুরোপুরি দায়িত্বই পালন করছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটি আসলে মানে প্রকাশ করার দায়িত্ব তার। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত তো আর আমি এইভাবে যেটি ডিসক্লোজ হয়নি সেটি আমি যদি অনুমান নির্ভর বলে দিই সেটি কখনোই ঠিক হবে না। যেহেতু তিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে তিনি তার রাজনৈতিক সহকারী হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন, তো
রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি কথা বলে থাকি। বিশেষ করে আমাদের সরকারের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে সেই চক্রান্তগুলো মানে কিভাবে আসলে প্রটেক্ট করা যায় এবং একই সাথে ষড়যন্ত্র এবং নানানভাবে মিথ্যাচার অসত্য প্রপাগান্ডা করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলে থাকি, মানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। বাকি বিষয়গুলো নিয়ে আসলে আলাদা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা কথা বলবেন। ধন্যবাদ ভাই।